ফিলিস্তিনকে বেঁচে দিতে যাচ্ছে বিশ্বাসঘাতক আরব নেতারা। ট্রাম্পের প্রস্তাবে রাজি তারা। হামাস কি পারবে জন্মভূমি বাঁচাতে? আবারও হুমকি পাল্টা হুমকিতে জড়ালো আমেরিকা ইরান। ট্রাম্পের নয়া হামলার হুঁশিয়ারির জবাবে কড়া বার্তায় কি বলল তেহরান? ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান বিক্রি করেছে রাশিয়া। ট্রাম্পের পর পুতিনের বন্ধুত্ব কি হারাচ্ছে মোদী সরকার? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শেষ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকে বেচে দিল বিশ্বাসঘাতক আরব ও মুসলিম নেতারা। তারা সই করল ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে, যেখানে শান্তির নামে কৌশলে গাজা ভূখণ্ডে ইসরায়েলের স্থায়ী দখলের বৈধতা দেওয়া হয়েছে। তুরস্ক, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও পাকিস্তান প্রভাবশালী মুসলিম দেশগুলোর এমন বিশ্বাসঘাতকতা চিরস্থায়ীভাবে শেষ করে দেবে স্বাধীন ফিলিস্তিনের সব সম্ভাবনা। গাজায় 2023 সালের 7 অক্টোবরের পর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিপক্ষে যখন তীব্র হচ্ছে আন্তর্জাতিক জনমত, ঠিক তখনই তথাকথিত এক শান্তি পরিকল্পনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে গাজার উপর স্থায়ী দখলের বৈধতা পেয়ে যাবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা আসলে একটি নিখুঁত দখলের ষড়যন্ত্র। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা কখনোই গাজা ছাড়বে না, বরং নিরাপত্তা অঞ্চল বজায় রাখার নামে সেখানে বসানো হবে স্থায়ী ঘাঁটি। গাজার পুনর্গঠন, ত্রাণ বিতরণ, এমনকি প্রশাসনের দায়িত্ব নির্ভরশীল হবে ইসরায়েল সরকারের অনুমতির উপর। ট্রাম্পের পরিকল্পনায় একেবারেই বাদ দেওয়া হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা। প্রথমে নিউ ইয়র্কে যে খসড়া চুক্তিতে সম্মত হয়েছিল আরব বিশ্ব, তার বেশিরভাগই বদলে ফেলেছে ট্রাম্প আর তার উপদেষ্টারা। প্রতিটি ধারা এখন এমনভাবে পাল্টানো হয়েছে যাতে গাজার উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও মজবুত হয়। অসন্তোষ প্রকাশ করলেও কাতার, মিশর কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি থেকে সরে আসেনি। ফলে বাস্তবে এই চুক্তি ফিলিস্তিনিদের নাগরিক মর্যাদা কেড়ে নিয়ে তাদের পরিণত করবে ইসরায়েলি আগ্রাসনের অনুগত দাসে। গাজায় চলমান গণহত্যাকে ন্যায্যতা দিয়ে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও স্কুলকে ঘাঁটি বানিয়েছে হামাস, তাই ধ্বংস অনিবার্য। একই রকম দুঃসাহস দেখিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারংবার পরিষ্কার ঘোষণা দিয়ে আসছেন, ফিলিস্তিনকে কখনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরায়েল। টনি ব্লেয়ারকে শান্তির দ্রুত বানিয়ে গাজা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায় পশ্চিমারা। মুসলিম আর আরব নেতারা এবার যে পরিকল্পনায় স্বাক্ষর করেছেন সেটি 1993 সালে আসলেও চুক্তির চেয়েও ভয়াবহ। প্রশ্ন উঠেছে, প্রভাবশালী আরব নেতারা কি সত্যিই বুঝতে পারছেন না ট্রাম্পের গাজা প্ল্যান আসলে একটি আত্মসমর্পণের দলিল? আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের জন্য কেন তারা বিক্রি করে দিচ্ছেন ফিলিস্তিনের জমিন? বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একা। তাদের মাটি, স্বাধীনতা, এমনকি একে একে কেড়ে নেওয়া হচ্ছে তাদের কণ্ঠস্বর। শেষ পর্যন্ত তাদেরকেই দিতে হবে মুসলিম নেতাদের বিশ্বাসঘাতকতার মাসুল। আমেরিকা ও তার মিত্ররা আবারও ইরানে হামলা চালালে ভয়াবহ পরিণত ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইরান পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি আবারও শুরু করলে ইরানের উপর নতুন করে হামলা চালাবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এমন হুমকির পর এই পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড আমেরিকাকে সতর্ক করে দিয়েছে, তেহরানের মাটিতে এরই মধ্যে একবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আইন ভঙ্গ করেছে। অভিযোগ করেন, পরমাণু ইস্যুতে আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। উল্টো ট্রাম্প প্রশাসন একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিপ্লবী গার্ড। ইরান কোনো দুর্বল দেশ নয় উল্লেখ করে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে তেহরান কঠোর জবাব দিতে প্রস্তুত আছে বলে সতর্ক করে দিয়েছে তারা। এর আগে ভার্জিনিয়ায় দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ইরানকে হুমকি দেন। বলেন, নতুন করে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করলে কড়া ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন। ইরানে আগের মতোই বোমা হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আগের বিমান হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। পাল্টাপাল্টি এসব মন্তব্যের পর আবারও বাড়ল মার্কিন ইরান উত্তেজনা। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ASI এর সঙ্গে কায়রোর চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, স্ন্যাপব্যাক কার্যকরের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। এ অবস্থায় আলোচনায় ন্যায়সঙ্গত সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক দ্বন্দ্ব সমাধানের একমাত্র পথ বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘ অধিবেশনের সংখ্যাগরিষ্ঠের ভোটে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটির নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইরান। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল রেখেছে। এ কারণে জাতিসংঘের পারমাণবিক সংস্থা ASI-কে সহযোগিতা করা এখন আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 5 অক্টোবর তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আরাগচি।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এএসআই এর সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি তার প্রাসঙ্গিক নয়। বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যে কোনো আলোচনার জন্য ইরান তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের কোনো মিল থাকবে না বলে স্পষ্টভাবে জানান তিনি। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য মনে করেছিল তাদের হাতে একটি চাপ প্রয়োগের হাতিয়ার আছে। তারা এখন স্ন্যাপব্যাক প্রক্রিয়ায় আশ্রয় নিয়েছে এবং ফলাফল দেখেছে কিছুই পরিবর্তন হয়নি এবং সমস্যাগুলো অমীমাংসিত হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটি কূটনীতিকে আরও চ্যালেঞ্জিং এবং জটিল করে তুলেছে। এই 3 ইউরোপীয় দেশ নিশ্চিতভাবেই নিজেদের ভূমিকা কমিয়ে ফেলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে যে কোনো আলোচনায় এই 3 ইউরোপীয় দেশের ভূমিকা আগের তুলনায় অনেক ছোট হবে। দীর্ঘদিন ধরে এএসআই এর বিরুদ্ধে বিমুখী নীতিমালা অনুসরণের অভিযোগ করে আসছে তেহরান। তেহরানের দাবি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংস্থাটি ইসরায়েলের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। ইরানের মতে এই নীরবতা এএসআই এর পক্ষে পক্ষপাতমূলক আচরণকে নির্দেশ করে। ভারতের পর এবার দেশটির চিরশত্রু পাকিস্তানের কাছে যুদ্ধবিমান বিক্রি করেছে রাশিয়া। গেল 2 দশক ধরে ভারতকে অস্ত্র সহায়তা দিয়েছে রাশিয়া। বর্তমানে ভারতের প্রায় 60% সামরিক সরঞ্জাম রাশিয়া নির্ভর। তবে এবার সেই বন্ধু রাশিয়ায় অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছে। এমন খবরে প্রশ্ন উঠেছে, আমেরিকার পর এবার কি রাশিয়ার বন্ধুত্ব হারাতে বসেছে মোদী সরকার? শুরু হয়েছে সামরিক শক্তিতে বলীয়ান 2 রাষ্ট্র ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া। গত 6 অক্টোবর ভারতের রাজস্থান রাজ্যের ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে ইন্দ্র 2025। এরই মধ্যে উদ্বোধনী ভাষণের ফুটেজও প্রকাশ করেছে রাশিয়া। শুধু সামরিক মহড়া নয়, অস্ত্র ও প্রযুক্তি রপ্তানিতেও রাশিয়া অন্যতম অংশীদার ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে কেনা $5.43 বিলিয়ন চুক্তির 3টি S-400 সিস্টেম গ্রহণ করেছে। তবে এখানেই শেষ নয়। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে আরও 5টি JS-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত। প্রতিবেশী দেশ পাকিস্তানের সক্ষমতার বিষয়টি আমলে নিয়ে সামরিক শক্তি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ভারত সরকার। গত 2 দশকে একাধিক রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ভারতে যৌথ উদ্যোগ কাজ করেছে। বর্তমানে ভারতে প্রায় 60% সামরিক সরঞ্জাম রাশিয়া নির্ভর। তবে এবার সেই রাশিয়ায় অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রি করেছে ভারতের চিরশত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের কাছে যুদ্ধবিমান ব্যবহারের JS-400 এর ইঞ্জিন বিক্রি করেছে রাশিয়া। বিভিন্ন গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে থাকা চীনা যুদ্ধবিমান JS-417 এর RD-93M ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া। আর এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে ভারতের রাজনীতির ময়দান। ভারতের বিরোধী দল কংগ্রেস বলেছে, পাকিস্তানের রুশ ইঞ্জিন রপ্তানি রোধে ক্ষমতাসীন বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দলটির মুখপাত্র জয়রাম রামেশ সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কূটনীতি শুধুই প্রদর্শনমূলক, যার কোনো বাস্তব কৌশল ফলাফল নেই। একই সাথে তিনি মোদী সরকারের কাছে এই বিষয়ে জবাবদিহিতা দাবি করেছেন।